ভারতের তরফ থেকে এমন একটা মিসাইলের টেস্ট করেছে যাতে পাকিস্তান আর বাংলাদেশের বাইরাক্তারের ব্যান্ড বাজিয়ে দেবে। তো ওদিকে এর মাঝেই পাকিস্তানের ওপর এতটা মারাত্মক হামলা হয়েছে যে পাকিস্তানের সেনা তো পালিয়ে কুল পাচ্ছে না। আর তার সাথেই কিভাবে ভারতীয় ফোর্সেস আবারও নিজেদের এমন তাণ্ডব দেখিয়েছে যে একজন দুজন নয়, পুরো 8 জনের উইকেট ফেলে দিয়েছে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে ডিআরডিওকে। আপনারা জানেন যে রিসেন্টলি বাজেট পেশ হয়েছে, যেখানে ডিআরডিওর বাজেটকে প্রায় 13% বাড়িয়ে 26,800 কোটি টাকা করে দেওয়া হয়েছে, মানে প্রায় $3 বিলিয়ন বেশি। সবচেয়ে বেস্ট পার্ট হলো এই বাজেটের প্রায় অর্ধেকটাই দেওয়া হয়েছে রিসার্চ আর ডেভেলপমেন্টের জন্য, আর বাকিটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন রিসার্চ খাতে অতিরিক্ত বাজেট জরুরি ছিল, কারণ ডিআরডিও অসাধারণ কাজ করেছে গত 1 দশকে। যে পরিমাণে হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে লাইট ট্যাঙ্ক হোক বা আর্টিলারি থেকে শুরু করে ড্রোন হোক, সব সেক্টরেই কিন্তু ভারতের ভবিষ্যৎ বদলে দিয়েছে, তাও এত কম বাজেটে। মুশকিল হলো আমাদের বিউরোক্রেসিকে মেনটেন করা। এরাই ভারতের গ্রোথের মূল সমস্যা, এবং মেজরিটি কাজের দেরি হওয়ার পেছনে এদের উদাসীনতা অথবা বিদেশি ফান্ডিং নিয়ে ফাইল আটকে রাখায় মূল সমস্যা। এখন দেখা যাক যে সরকার এটাকে কিভাবে কাউন্টার করে। তা না হলে কিন্তু বাজেট যতই বাড়াক তেমন একটা লাভ হবে না। আমাদের নেক্সট আপডেট রয়েছে ভারতের মিসাইল টেস্টকে, যেখানে ভ্যাসোরাস নামক মিসাইল টেস্ট করে বড় সফলতা পেয়েছে ভারত, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এটা ভারতের ভেরি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, বা বলা ভালো ম্যান পোর্টেবল সিস্টেম। এটা মেনলি 6 কিলোমিটারের রেঞ্জে যে সমস্ত ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার বা লো ফ্লাইং বিমান থাকে তাকে ধ্বংস করতে কাজে আসবে। এতদিন পর্যন্ত এর জন্য রাশিয়ান সিস্টেম ব্যবহার করা হতো, এখন কিন্তু আর তার প্রয়োজন পড়বে না। আর এখানেই শেষ নয়, এই ম্যান পোর্টেবল সিস্টেমকে ভারত ভবিষ্যতে 4x4 ভেহিকেলেও যুক্ত করতে পারবে। এতে এর স্টেবিলিটি আর হামলার ক্ষমতা আরও বেশি বেড়ে যাবে। ফলে ওভারঅল এটা বলা যেতে পারে যে ভেরি শর্ট রেঞ্জ থেকে শুরু করে বিএমডির মতন 5000 কিলোমিটারের এয়ার ডিফেন্স সিস্টেম হোক, অথবা এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, সব ধরনের মিসাইল সেক্টরে ভারত আত্মনির্ভর হয়ে যাচ্ছে, যার একটা বড় ক্রেডিট ডিআরডিওর সায়েন্টিস্টদের প্রাপ্ত। এবারে আসে আমাদের নেক্সট আপডেট চীন সমর্থক কমিউনিস্ট আতঙ্কবাদীদের। এখানে দুটো বড় সফলতা পেয়েছে ভারত। প্রথমত, কর্ণাটকের শেষ মাওবাদী সেলিম আর তার স্ত্রী লক্ষ্মী পুলিশের সামনে সারেন্ডার করে দিয়েছে, এবং এই সারেন্ডারের সাথেই কর্ণাটক সম্পূর্ণই কমিউনিস্ট আতঙ্কবাদীদের হাত থেকে মুক্ত হয়ে গেল। ওদিকে ছত্তিশগড়, যেটা শেষ কমিউনিস্ট আতঙ্কবাদীদের গড়, তাতে আবারও 8 জনকে একসাথে এনকাউন্টার করে সম্পূর্ণ খতম করে দিয়েছে সেন্ট্রাল ফোর্স। অর্থাৎ এখন তো এটা নর্মাল হয়ে দাঁড়িয়েছে, ডেইলি 8-10 জন মরছেই ভারতীয় ফোর্সের হাতে। এবং যত এরা খতম হচ্ছে, ছোট ছোট গ্রামগুলো আবার ডেভেলপমেন্ট শুরু করতে পারবে, আর ওভারঅল এতে ভারতের ডেভেলপমেন্ট হবে, যা এই কমিউনিস্ট আতঙ্কবাদীরা থামিয়ে রেখেছিল চীনের ফান্ডিং নিয়ে গত 70 বছর ধরে। যাই হোক, আমাদের নেক্সট আপডেট রয়েছে আমাদের পরম মিত্র প্রতিবেশী পাকিস্তানকে। এটা শুনে আমি বলবো আপনারা চরম খুশি হয়ে যাবেন। বালুচিস্তানে গত বছরের মতোই বালুচ লিবারেশন আর্মি আরও একটা বড় কোঅর্ডিনেট অপারেশন লঞ্চ করে। এটা কোনো সুইসাইড অ্যাটাক ছিল না, এটা প্রপার মিলিটারি অপারেশন টাইপের একটা অপারেশন ছিল, যেখানে পাকিস্তানের অফিসিয়াল দাবি অনুযায়ী পাক ক্যাম্পের ওপর হামলা চালিয়ে কম করেও 18 জনের বেশি পাকিস্তানের সৈনিকদের উইকেট ফেলে দিয়েছে এই বালুচ স্বাধীনতা সংগ্রামীরা, এবং এর প্রায় ডবল সৈনিক এখন হাসপাতালে নিজেদের টিকিট কাটার জন্য অপেক্ষা করছে। মজার ব্যাপার হলো, এখানে পাকিস্তান যে ইনফরমেশন দিয়েছে তাতে প্রায় 70 থেকে 80 জনের একটা টিম কোঅর্ডিনেটভাবে অ্যাটাক করেছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এটা কোনো ছোটোখাটো হামলা নয়। এবং এরপর বালুচরা একটা ভিডিও রিলিজ করেছে, ভিডিওটা তো এখানে দেখানো যাবে না, তবে এই ভিডিওতে যেটা বোঝা গেল ওরা স্নাইপার দিয়ে শ্যুট করছে। এখন ভাবেন যে এই জাতীয় একটা গোষ্ঠীর হাতে স্নাইপার আসে এবং এতটা সঠিকভাবে তার দ্বারা হিট করা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে এরা সাধারণ হামলাকারী নয়, যাকে তাকে সামান্য ট্রেনিং দিয়ে স্নাইপার চালানোর মতন ক্যাপেবল করা অসম্ভব। আপনার এর জন্য মিলিটারি লেভেলের ট্রেনিং দরকার বেশ কয়েক বছর। এবং সবচেয়ে বেস্ট বার, হামলা রাতের অন্ধকারে হয়েছে। এখন জাস্ট ভাবুন, রাতের অন্ধকারেও যদি এতটা সঠিকভাবে এই স্নাইপার অ্যাটাক করতে পারে, তার মানে ডেফিনেটলি ওরা আর্মির লোক অথবা প্রপার ট্রেনিং প্রাপ্ত। খুব সম্ভবত পাকিস্তানের পুরনো সদস্যরা
এখানে সামিল আছে। তা না হলে এই ধরনের অপারেশন এতটা সহজ নয়। এলোপাথারি গুলি চালানো আর এই ধরনের স্নাইপার অ্যাটাকের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এছাড়াও কিছু আনঅফিসিয়াল সোর্সের দাবি পাকিস্তানের সেনার আরও বেশি উইকেট পড়েছে। সংখ্যাটা খুব সম্ভবত 30 পার হবে, কিন্তু পাকিস্তান কমিয়ে বলছে। আর এটা স্বাভাবিক, যখন ওরা নিজেরাই স্বীকার করছে যে 18 জন মরেছে, তাহলে অ্যাকচুয়াল নাম্বার আরও বেশি হবে। ফলে ওভারঅল এই বালুচ স্বাধীনতা সংগ্রামীরা দারুণ কাজ করেছে, স্যালুট ওদের। এবার আমাদের শেষ আপডেট রয়েছে আমেরিকার কানাডাকে। এই মুহূর্তে কানাডার আমেরিকা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে। গতকাল আপনাদের আপডেট দিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প চায়না, মেক্সিকো, কানাডা 3 দেশের ওপর টেরিফ লাগিয়েছে। আজ খবর আসছে যে এর পাল্টা কানাডাও আমেরিকার ওপর 25% টেরিফ লাগিয়ে দিয়েছে। বলতে পারেন যে 2 দেশের মধ্যে ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে, যদি কানাডাকে আমেরিকার সাথে বিজনেস করতে হয় বা আমেরিকার থেকে আগের মতন ফায়দা নিতে হয়, তাহলে কানাডাকে আমেরিকার একটা রাজ্য হতে হয়। ওদিকে ওই ট্রেড ওয়ারের চক্করে আমেরিকার মার্কেটে হিউজ লস হয়েছে। আর কন্টিনিউয়াসলি কিন্তু ট্রাম্প ইউরোপ আর বাকি অ্যালাইদের সাথে একটা লড়াই শুরু করে দিয়েছে। এবং যেদিকে পরিস্থিতি এগোচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমেরিকা নিজেদের একটা ইকোনমিক ইউনিয়নের দিকেই যাচ্ছে। এবং আরও ভয়ঙ্কর কিছু অ্যাকশন হবে, শুধু দেখতে থাকুন। ডি-ডলারাইজেশনের অ্যাকচুয়াল মানে কী হয় এখন গোটা দুনিয়া ধীরে ধীরে বুঝতে পারে। আর এর সবচেয়ে বেস্ট পার্ট হলো, এতে কিন্তু এই দেশগুলোর যে হেজিমনি ছিল সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায়।